প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কমিউনিটি রেডিও সাগরদ্বীপ FM 99.2 হাতিয়া থেকে আন্তর্জাতিক নারী দিবস 2026 শীর্ষক ফোন ইন লাইভ আলোচনা অনুষ্ঠান গ্রাম আদালত, নারীর অধিকার ও সুরক্ষা। অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পাপিয়া সুলতানা। বন্ধুরা, আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। প্রতি বছরের নেই এবারও বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এবারে প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। শ্রোতা বন্ধুরা, জাতিসংঘ 1975 সালে 8 মার্চ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের অবদান এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই উদযাপন করে আসছে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2 থেকে সম্প্রচারিত আন্তর্জাতিক নারী দিবস 2026 শীর্ষক ফোন ইন লাইভ আলোচনা অনুষ্ঠান গ্রাম আদালত, নারীর অধিকার ও সুরক্ষা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায় প্রকল্পের সহযোগিতায়, আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, UNDP ও ইউরোপীয় ইউনিয়ন ব্যবস্থাপনায় বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন। আজকের অনুষ্ঠানে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। আমাদের সাথে ফোনে যুক্ত আছেন মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, উপজেলা সমাজসেবা অফিসার, হাতিয়া, নোয়াখালী, এবং সরাসরি আজকের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী, গ্রাম আদালত, 3য় পর্যায় প্রকল্প, হাতিয়া, নোয়াখালী, এবং নমিতা রানী দাস, উপকারভোগী। সম্মানিত আলোচকবৃন্দ, আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য রেডিও সাগরদ্বীপকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ। প্রিয় শ্রোতাবৃন্দ, আলোচনা চলাকালীন আমাদের সাথে আপনারাও অংশগ্রহণ করতে পারবেন সরাসরি ফোন কল, SMS এবং ফেসবুক পেজের মাধ্যমে। যে নাম্বারটিতে আপনারা আমাদেরকে ফোন বা SMS করতে পারবেন, নাম্বারটি হলো 01316744888 এই নম্বর। আমি নাম্বারটি আবারও বলছি, 01316744888 এই নাম্বারে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আলোচকদের কাছে চলে যাচ্ছি। আমাদের সাথে ফোনে যুক্ত আছেন মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, উপজেলা সমাজসেবা অফিসার, হাতিয়া, নোয়াখালী। আমার পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং রেডিও সাগরদ্বীপকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই দিনে। আজকে একটা গুরুত্বপূর্ণ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসের এই দিনে আমাকে সম্মানিত অতিথি হিসেবে গ্রহণ করার জন্য আমি রেডিও সাগরদ্বীপকে আন্তরিক ধন্যবাদ এবং বরকত জানাচ্ছি। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি। আমাদের সাথে আপনি ফোনে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি, আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাচ্ছি, আন্তর্জাতিক নারী দিবস প্রতিপালন করা কেন গুরুত্বপূর্ণ এবং গ্রাম আদালতের সঙ্গে এর সম্পর্ক কি, যদি একটু বলতেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে। ধন্যবাদ পাপিয়া। আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পুরা বিশ্বে এটা প্রতিপালন হচ্ছে। প্রতি বছরের নেই আমাদের এই দেশেও, বাংলাদেশেও আজ এই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা অত্যন্ত প্রয়োজন, কেননা এই দিবসটি নারীদের অধিকার, মর্যাদা এবং নারীদের অবদানকে স্বীকার করে সম্মান করার মতো একটা দিন। এই দিনটিতে মানুষের, নারীদের অধিকার কি, অধিকার আছে বাংলাদেশে, তাদের অধিকার কি, তাদের মর্যাদা সম্পর্কে তারা সচেতন হওয়ার ক্ষেত্রে এই দিবসটি পালন করা হচ্ছে। এই দিবসের মাধ্যমে গোটা নারী সমাজ তাদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা, সমাজ ব্যবস্থা, পরিবার, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের অবদান সম্পর্কে জানতে পারে। নারীর ক্ষমতায়ন সম্পর্কে সচেতন হওয়ার ক্ষেত্রে এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে 2006
সালে গ্রাম্য আদালতের আইন মোতাবেক গ্রাম্য আদালত হলো ইউনিয়ন পর্যায়ের একটি অত্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যম, যেখানে জি দেওয়ানি ও ফৌজদারি বিরোধ কম খরচে এবং দ্রুত নিষ্পত্তি করার একটা উপায়। এই কারণে আন্তর্জাতিক নারী দিবসের সাথে গ্রাম্য আদালতের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের মূল উদ্দেশ্য হলো নারীর অধিকার, মর্যাদা, নারীর ক্ষমতায়ন বিষয়টিকে তুলে ধরা, আর গ্রাম্য আদালতের মূল উদ্দেশ্য হলো নারীদের অধিকার, মর্যাদা এবং নারীর ক্ষমতায়নকে রূপ দেওয়া, বাস্তবায়ন করা। ধন্যবাদ। জি ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনার গুরুত্বপূর্ণ উত্তর আমাদেরকে দিয়েছেন। আমাদের শ্রোতা যারা এই মুহূর্তে এবং দর্শক যারা আপনাকে দেখছে এবং শুনছে, সবাই আশা করি বুঝতে পেরেছে। সম্মানিত অতিথি, আপনার কাছে আরও একটি বিষয় জানার ছিল, গ্রাম আদালতে নারীদের অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ, এ বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ। গ্রাম্য আদালতে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্ব হওয়ার কারণ বিভিন্ন কারণ হয়েছে, কয়েকটি কারণ আছে, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে নারীরা সমাজের অবিচ্ছেদ্য একটা অংশ। নারীদের বাদ দিয়া সমাজ যত রাষ্ট্রকে কল্পনাও করা যায়। এদেশের আপনি জানেন যে এদেশের প্রায় অর্ধেক নারী। এই নারীদের বাদ দিয়ে কোনো ক্রমেই সমাজ তথা রাষ্ট্রকে কল্পনাও করা যায়। তাই সমাজের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাদের ভূমিকা। গ্রাম্য আদালতে নারীদের দৃশ্যমান উপস্থিতি সমাজের সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা গ্রহণ করে। দ্বিতীয়ত, গ্রাম্য আদালতে নারীদের অধিকার, ভরণ পোষণ, পারিবারিক বিরোধ ও পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রে প্যানেল নারী সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যার জন্য গ্রাম্য আদালতে বিচারিক যে কার্যক্রম, এই বিচারিক কার্যক্রমে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাম্য আদালতে নারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক হলে নারীরা বিনা বাধায় তাদের মনের আবেগের কথা, তাদের অত্যাচার, নির্যাতন, প্রতিবাদ প্রতিটা ক্ষেত্রেই বলার সাহস পায়। এতে সমাজের অন্যান্য নারীরা উৎসাহিত হয় এবং সমাজে নারীদের মর্যাদা বৃদ্ধি পায়। জি ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি তথ্যবহুল উত্তর দিয়েছেন। এরই মধ্যে আমাদের কাছে অনেকগুলো SMS এসেছে। মিনারা মাইজদি থেকে তিনি লিখেছেন, গ্রাম আদালত সম্পর্কে অনেক জানছি, ভালো লেগেছে, এই উদ্যোগটি অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ। ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ আপনাদেরকে। এছাড়া আরও একজন আমাদেরকে লিখেছেন, পারভেজ হোসেন সোনাদিয়া থেকে। তিনি লিখেছেন যে দেওয়ানি ও ফৌজদারি মামলা করতে কত টাকা খরচ হয়, এ বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। আমাদের গ্রাম্য আদালত 2006 সালে 2016 সালে যে গ্রাম্য আদালত যে আইন বিধিবিধান যে আছে, এই বিধান অনুযায়ী মূলত একটা গ্রাম্য আদালতের দুই ধরনের মামলা মূলত পরিচালনা করা হয়। একটা হলো দেওয়ানি মামলা, আর একটা হলো ফৌজদারি মামলা। দেওয়ানি মামলাটা নিষ্পত্তির ক্ষেত্রে 20 টাকা ফিস দিয়ে দেওয়ানি মামলাটা পরিচালনা করা যায় এবং ফৌজদারি মামলা করতে 10 টাকা খরচ হয়। আর কোর্টের যে কোনো কোর্ট থেকে যদি মামলা গ্রাম্য আদালতে পাঠায়, তার জন্য যদি কোর্ট থেকে কোনো গ্রাম্য আদালতে কোনো মামলা পাঠায়, ওই ক্ষেত্রে তাদের কোনো প্রকার খরচ দিতে হয় না। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। আমাদের যে শ্রোতা লিখেছেন পারভেজ হোসেন সোনাদিয়া, তিনি তার উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং শ্রোতা যিনি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে SMS করার জন্য। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে ফিরে আসব, তবে এই মুহূর্তে আমরা আমাদের সাথে সরাসরি যুক্ত থাকা সম্মানিত অতিথি মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী, গ্রাম আদালত ৩য় পর্যায় প্রকল্প, হাতিয়া, নোয়াখালী। আপনার কাছে জানতে চাচ্ছি, গ্রাম আদালতের সেবা গ্রহণের ক্ষেত্রে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রধান চ্যালেঞ্জগুলো কি? গ্রাম আদালতের প্যানেল সদস্য হিসেবে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যমান বাধাসমূহ কি? ধন্যবাদ পাপি আপাকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে গ্রাম আদালতের নারীদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আমরা দেখি যে নারীরা হচ্ছে নিজেদের অধিকার প্রতিষ্ঠার উপায় সম্পর্কে পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী আছে তাদের মধ্যে একটা অসচেতনতা, তথ্যের ঘাটতি, তারপরে হচ্ছে গ্রাম আদালতের যেই বিচারিক সেবাগুলো আছে বা সেবার প্রক্রিয়া সম্পর্কে তাদের জানাশোনার অনেক ধরনের ঘাটতি আছে। তারপরে আমাদের সমাজে যারা নারী বা প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদের যাতায়াত ও পরিবহন সুবিধার অভাব। এটা বলতে আমরা যেটা বুঝি, যেটা আমরা
গ্রাম অঞ্চলে বসবাস করি এবং এখানকার যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের অর্ধেকই হচ্ছে নারী। সেই নারীর বিশেষ করে যারা ধরেন এখান থেকে যদি আমরা বলি যে একটা ইউনিয়ন পরিষদ কিছু কিছু জায়গায় গ্রামের ইউনিয়নের মাঝখানে, আবার কিছু কিছু জায়গায় দেখা গেছে যে একদম কর্নারে। সেই ক্ষেত্রে রাস্তাঘাটের যে সমস্যাগুলো, এতে যে যাতায়াত ব্যবস্থাটা বা সেখানে সবসময় যে পরিবহন পাওয়া যায় না অথবা খরচ বেশি হয়, সেই ক্ষেত্রে যে তারা এসে ইউনিয়ন পরিষদে যে নারী বা প্রতিবন্ধী ব্যক্তি যারা আবার পৃথিবীর জনগোষ্ঠী আছে তারা যে সেবা নেবে, সেই ক্ষেত্রে তাদের একটা ঘাটতি আছে, মানে আসতে পারে না সবসময়। তারপর আছে এই পরিবারের বাইরে এসে যে নারীর বিচার প্রার্থনা করা, এটাকে এই বিষয়টাকে পারিবারিকভাবে বা সামাজিকভাবে হচ্ছে এটা অনেক সময় দেয় না, মানে ভালোভাবে নেয় না। সেই ক্ষেত্রে হচ্ছে একটা সমস্যার সৃষ্টি হয়, এটা একটা তাদের জন্য চ্যালেঞ্জ। তারপর হচ্ছে নারীর নিরাপত্তা বোধের বিষয়। যেমন একটা নারী পরিবার থেকে সে ইউনিয়ন পরিষদে যাবে, সেক্ষেত্রে তার যে একটা নিরাপত্তা, এই নিরাপত্তাটার অভাবের জন্য এটা একটা তাদের জন্য চ্যালেঞ্জ। তারপরে যদি আমরা বলি যেমন অবকাঠামো সুবিধার অভাব, যেমন ইউনিয়ন পরিষদে পরিচ্ছন্ন টয়লেট, দেখা গেছে যে টয়লেটগুলোর অবস্থা খুবই খারাপ। তারপর হচ্ছে বিশ্রামাগার, মানে জায়গা নাই যে একটা নারী এসে এক জায়গায় বসবে, বিশ্রাম নিবে, এরকম কোনো পরিবেশ নাই, এটার একটা ঘাটতি আছে। তারপরে হচ্ছে যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে তারা ইউনিয়ন পরিষদগুলিতে আসলে যে উঠার জন্য যে একটা র্যাম্প, যে এই র্যাম্পটা মানে এটা নাই, এই জায়গাগুলিতে মনে করেন তাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে। আবার নারীরা জন্য যে আলাদা একটা জায়গায় বসবে বা তাদের ব্রেস্ট ফিডিং করবে, এরকম কোনো কর্নার থাকে না। ফলে এই জায়গাগুলোতে তারা সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে না, মানে বিধায় এটা একটা তাদের জন্য চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে হচ্ছে চ্যালেঞ্জের কারণে আমাদের যেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে এগুলো একটা তাদের মধ্যে মানে সবসময় বাধা হিসাবে কাজ করে। এছাড়াও আছে ইউনিয়ন পরিষদে যেমন সেবাদানকারী যে সমস্ত ব্যক্তিরা আছে, বিশেষ করে যারা ইউপি সচিব, চেয়ারম্যান, মেম্বার, এদের একটা আচরণগত সমস্যা আছে। যে একটা পিছিয়ে পড়া নারী আসলো বা গরিব নারী আসলো, তারা এখানে আসলে তাদের কাছ থেকে যে একটা ভালো ব্যবহার পাওয়া বা একটা ভালো আচরণ, তারপরে তাদের প্রতি একটা সহনশীলতা বা মনমিতা, এই ক্ষেত্রেও একটা ঘাটতি দেখা যায়, আমরা পরিলক্ষিত করছি বিভিন্ন জায়গায়। যে এই ক্ষেত্রে এটাকেও একটা বড় চ্যালেঞ্জ হিসাবে আমরা মনে করি। তারপরে আছে ধরেন সামাজিক এবং ধর্মীয় একটা সমস্যা আমাদের দেশে। যে ধরেন কোনো একটা নারীর একটা ঘটনা ঘটলো, সে এটা বিচার প্রার্থী হওয়ার জন্য ইউনিয়ন পরিষদে আসবে, দেখা গেছে যে এটা সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে এটাকে ভালো চোখে দেখে না। এটাও একটা বড় চ্যালেঞ্জ, এটাও নারীদের জন্য। যাতে সমাজ আমাদের ওভাবে সৃষ্টি, সেই ক্ষেত্রে এটাকে ভালোভাবে দেখে না যে একটা নারী ঘর থেকে বের হয়ে এসে বিচারের জন্য প্রার্থী হবে, এটাকে ধর্মীয় বা সামাজিকভাবে খুবই ভালোভাবে নেয় না। ফলে এটা নারীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তারপরে আছে দেখা যাচ্ছে যে আমরা যে আমাদের দেশে যারা পিছিয়ে পড়া নারী আছে তারা অনেক সময় সঠিক বা নিরপেক্ষ বিচার পাওয়ার বিষয়ে একটা আস্থা থাকে না, মানে সংশয়ে থাকে। সেক্ষেত্রে বিচার চলাকালে নারী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আছে যারা, তারা হয়রানি বা মানে অসম্মানের একটা আশঙ্কা থাকে। আমরা অনেক সময় দেখি যে একটা নারীর তার একটা সম্মান বোধ আছে, সেই গরিব হোক বা বড়লোক হোক বা মধ্যবিত্ত হোক, এই সম্মানের জায়গাটা সে আদৌ পায় কিনা, এটাও তার জন্য একটা চ্যালেঞ্জ থাকে। বিদায় তারা সবসময় এটাকে সমস্যা হিসাবে মনে করে। তারপর আবার যদি মনে করেন যে গ্রাম আদালতে প্যানেল সদস্য হিসাবে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে আমরা বলছেন যে কী কী ধরনের বাধা বা চ্যালেঞ্জ আছে। আমরা দেখি যে আমাদের এখানকার যে ইউনিয়ন পরিষদের নারী সদস্যরা আছেন, ওনারা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে এদের লেখাপড়া কম থাকে বা অনেক তথ্য তাদের কাছে থাকে না। আবার তথ্য থাকার কারণে বা অনেক সময় দেখা গেছে যে তাদের বাড়িঘর অনেক দূরে, তারা এখান থেকে সেই ইউনিয়ন পরিষদে বিচারিক প্যানেলে অংশগ্রহণ করবে, এই বিষয়েও তাদের অনেক তথ্যের ঘাটতি বা অসচেতনতা, এই জায়গাগুলিতে একটা ঘাটতি আছে। এটা একটা তাদের জন্য চ্যালেঞ্জ। ফলে ওই যে বিচার প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগ বা অধিকার বিষয়ে নারীরা না জানার কারণে বা সচেতনতার অভাবের কারণে তারা হচ্ছে এটা একটা বড় বাধা হিসাবে কাজ করে। আরেকটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া নারীর অংশগ্রহণকে সামাজিকভাবে গুরুত্ব হিসাবে বিবেচনা না করাও যদি আমরা চিন্তা করি, যেমন যে নারী এখানে এসে বিচার অংশগ্রহণ করবে, কথা বলবে, এটা সামাজিকভাবে অনেকে এটাকে ভালো চোখে দেখে না।
এটাও একটা মানে বাধা। তারপরে আছে নারীদের বিচারিক সক্ষমতা সম্পর্কে, যেমন সাধারণ জনগণের মধ্যে একটা আছে যে ইনি নারী, উনি কি জানে উনি কি বিচার করবে, এরকম তাদের মধ্যে একটা সংশয় প্রকাশ করে, বা নারীদের গুরুত্বকে তারা মতামত দেয় না। এটা আমরা অনেকে দেখছি যে অনেক যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, তারা নারী এসে তাদের পাশে বসে এখানে বিচারিক প্যানেলে অংশগ্রহণ করবে, কথা বলবে, মতামত দিবে। এটা তাদের একটা ধারণা হচ্ছে যে নারী মানে কিছুই জানে না। হ্যাঁ, এটা একটা বড় বাধা হিসাবে কাজ করে। এই ক্ষেত্রে হচ্ছে এই নারীদেরকে বিচারিক প্যানেলে মনোনয়ন দিতে একটা অনাগ্রহ প্রকাশ করে, যে চেয়ারম্যানরা যে ওরা কিছু জানে না, শুনে না, ওরা এখানে আসার দরকার কি, এইভাবে একটা যে মানে বাধা সৃষ্টি করে, এটা একটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বিচারিক প্যানেলে নারীদের অংশগ্রহণ বিষয়ে পুরুষ প্যানেল সদস্যদের একটা অসহযোগিতার মনোভাব, যে ওই যে আমি আগেও বলছি এই কথা, যে উনি নারী হিসাবে এখানে এসে কথা বলবে, উনি তো কিছুই জানে না। এই যে এটা একটা অসহযোগিতার মনোভাব হওয়ার কারণে নারীরা অংশগ্রহণ করতে চায় না, এটা একটা বড় বাধা। তারপরে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান কর্তৃক পুরুষ সদস্যদেরকে সবসময় বেশি প্রাধান্য দেয়, নারীদেরকে কম প্রাধান্য দেয়। এই যে বা নারীদের সদস্যদের মতামতকে মূল্যায়ন না করা, গ্রাম আদালতের প্যানেলে অংশগ্রহণ ক্ষেত্রে নারীদের আগ্রহের ঘাটতিও দেখা যাচ্ছে, যে ওই যে এরা যখন এই যে মূল্যায়নটা পায় না, সম্মানটা পায় না, তখন তারা সেখানে কি করে যে অংশগ্রহণ করতে চায় না। ফলে এটাও একটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসাবে কাজ করে। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যথাযথ এবং বাস্তবসম্মত একটি তথ্য তুলে ধরেছেন, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমার আরও একটি বিষয় জানার ছিল, নারীদের ক্ষমতায়ন বাড়াতে গ্রাম আদালতে কিভাবে কাজ করতে পারে, গ্রাম আদালত কতটা নিরাপদ এবং বিশ্বাসযোগ্য, আপনার জায়গা থেকে আপনি যদি ব্যাখ্যা করতে। ধন্যবাদ পাপি আপাকে একটি ভালো প্রশ্ন করার জন্য। আসলে গ্রাম আদালত নারীদের ক্ষমতায়ন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। যেমন হচ্ছে যে আমাদের এই গ্রাম আদালতে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে একজন করে গ্রাম আদালত সহকারী নেয়। সেক্ষেত্রে আমরা আমাদের প্রকল্প থেকে সবসময় নারীদের অগ্রাধিকার দেওয়া হয়, এটা একটা নিয়োগের ক্ষেত্রে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, কর্মশালার আয়োজনে সবসময় নারীদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়, নারীদের বেশি বেশি করে অংশগ্রহণ করা হয়। এই ক্ষেত্রে হচ্ছে গ্রাম আদালতকে কার্যকরভাবে নারীদের ক্ষমতায়ন করার জন্য একটা ভালো পদক্ষেপ। কারণ নারীর অংশগ্রহণ যত বেশি বৃদ্ধি হবে, নারীর যত বেশি অংশগ্রহণ করবে, গ্রাম আদালতে এসে উপকার পাবে, বিভিন্ন কার্যক্রমে কথা বলতে পারবে, সুযোগ সৃষ্টি হবে, তত বেশি বেশি তারা ক্ষমতায়িত হবে। সেক্ষেত্রে গ্রাম আদালত এই দিকে খুব বেশি বেশি খেয়াল রাখে এবং এই ধরনের কর্মকাণ্ডে সবসময় নারীদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়। এছাড়াও আপনারা বলছেন যে গ্রাম আদালত কতটা নিরাপদ বা বিশ্বাসযোগ্য। যে গ্রাম আদালতে আসলে কম খরচে, সহজলভ্য এবং স্থানীয় নেতাদের নিয়ে এটা তত্ত্বাবধানে হচ্ছে, তত্ত্বাবধানে এটা হওয়াটা নিরাপদ। তবে নারীর অংশগ্রহণ বাড়াতে সামাজিকভাবে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড, তারপরে প্রশিক্ষণ খুবই অপরিহার্য। আর এক্ষেত্রে আমরা এই যে নারী দিবস আজকে কথা বলতেছি, এই বার্তাটা যখন নারীদের কাছে যাবে, নারীদের সম্পর্কে আলোচনা হচ্ছে, নারীরা জানবে, তখন সমাজে একটা বড় ধরনের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক থাকবে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি তথ্যবহুল গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে বিশেষ টকশো অনুষ্ঠান নারীর অধিকার ও সুরক্ষা। আমরা আমাদের টকশো অনুষ্ঠানে উপস্থিত নমিতা রানী দাস, তিনি একজন উপকারভোগী, পূর্ব লক্ষ্মীদিয়া, হাতিয়া, নোয়াখালী। আমরা তার কাছে ফিরে যাচ্ছি। ওনার কাছে আমার জানার হচ্ছে, গ্রাম আদালতের সেবা নেওয়ার ক্ষেত্রে নমিতা রানী দাস, আপনি কার সহযোগিতা পেয়েছিলেন এবং গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া কতটুকু নিরাপদ এবং নিরপেক্ষ ছিল? ধন্যবাদ পাপি আপা, আমার এইখানে আনার জন্য আমি বড় আপনার কাছে কৃতজ্ঞ। অর্থাৎ আমি যে গ্রাম আদালতের কাছে সাহায্য পাইছি, তার জন্য কিছু কথা এখানে বলতে চাই। আমার গ্রাম পূর্ব লক্ষ্মীদিয়া, নাম নমিতা বালা দাস। প্রথমে আমি যখন
আমার সংসারে 2টা ছেলে 2টা মেয়ে। জি তখন আমার স্বামী কিছু ওই ছেলে মেয়ের দিকে কেনে নেয়। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ আমার প্রাণ আছে ততক্ষণ আমি ছেলে মেয়েদের পিছনে আমি পরিশ্রম করি হোক যেভাবে হোক সংসার চালাই দেবো। চালাবো। এখন আমি রাস্তার কাজ করি, যে সময় যেই কাজ করি, যেই কাজ হয় সেই কাজ করি। গ্রাম আদালতের কাছে প্রথমে আমি গেছি 4 বছর গিয়ে রাস্তার কাজের জন্য, 4 বছর গিয়ে রাস্তার কাজ হয়েছি। এই রাস্তার কাজ করার পরে আমার মাসিক যে বেতন দেয় ওই বেতন দিয়ে আমি সংসার চালাইছি। অবশেষে যে বেতনগুলো দিছে ওই বেতন দিয়ে আমি কিছু জমি রেন রাখছি। আচ্ছা রেন রাখার পরে রাখছি ওই আরেকজন মানুষের থেকে, অর্থাৎ আমাকে প্রতিবেশী গ্রাম আরেকজন মানুষের ওই রকাশ উনি একদিন উনিও আমার সাথে একসাথে জমি রেন রাখছে। রাখার পরে একসাথে একই আইলে একই জমি সে 5 ঘন্টা রাখছে, আমিও 5 ঘন্টা। সে আমাকে সিদ্ধান্ত দিয়েছে বৌদি ডাকতো, বৌদি আপনি এই সময় আপনার আমি আরও কিছু লাভ দেবো, আপনি চাষ করলে আরও ইয়ে হইব, এখন খরচাও বেশি যাব, তাহলে বছর বছর আমার কিছু 24,000 করে টাকা দিব। জি তখন 1,80,000 টাকা ওই জমিনের বাবদ দিয়ে তাকে দিছি। সে 1 বছর পর্যন্ত আমার দিছে, 1 বছর দিছে। 1 বছর পরে আমি মেয়ে বিয়ে দিছি। জি মেয়ে বিয়ে দেওয়ার আমি গেছি ভাই আমার টাকা লাগবে, আমার এই টাকা তো আমি মেয়ের বিয়ের জন্যই রাখছি। আমি মেয়ে বিয়ে দিতে পারি না, সংসার চালাইতে পারি না, কাজ করি যা করি তাই দিয়ে চলে। আমার মেয়ে বিয়ে দিবার পরে সে আমার সিদ্ধান্ত দিছে অমুক দিন দিবে, ও অমুক দিন দিবে। বিয়ে দিছি যেন বিয়ের তারিখ হারে গেছে আর সে সিদ্ধান্ত নিছে। নেওয়ার পরে আমি বলছি, তারপরও আমি 1 দিন 2 দিন যে আমি বাইরের থেকে তার বাবুতে আবার 1 লক্ষ টাকা বাইরে সুদে টানছি। আচ্ছা 1 লাখের মুখে 30,000 টাকা বছরে টানার পরে অত তারে ও দিবে এই হিসেবে আমি টানছি। অনেক আর দেয় না, এই করতে করতে 2-3 বছর হারিয়ে গেছে। হারিয়ে আমি 1 দিন 2 দিন যাই, প্রত্যেক দিন যাই, যাইতে যাইতে আমার এমন সময় আমি প্রতিবেশী সবাইকে জানাচ্ছি। জানানোর পরে তারা সবাই বলে কিন্তু দিব কই দিতেছে না। আচ্ছা তারপরে যাই মেম্বার কাছে গেছি, মেম্বার লাগবেন মেম্বার আয় কেছি আমার যেভাবে হোক আপনারা দেখছেন সবসময় আমাকে অবস্থা দেখে, আমি গ্রামে থাকি কীভাবে চলি কীভাবে ইয়ে করি মেম্বার সব জানে। জানার পরে আমি গেছি আমার টাকাটা এইভাবে কীভাবে লইতে হবে। মেম্বারেরও কথা বলছি, মেম্বারের কাছে স্বীকার করছে টাকা যে ফামু, স্বীকার করার পরে মেম্বারের কাছে 1 মাস পরে দুমু বা 2 মাস পরে দুমু ওই টাকাটা দেয় না। দেন আর আমি তারপর আরও আইও যাই মেম্বারের বলছি যে কী করতে হইবে। মেম্বার সাহেব তুমি তাহলে একটা দরখাস্ত দিতে হইবে গ্রাম্য আদালতে। দরখাস্ত দেওয়ার পরে আমি একদিন সাক্ষী হয়েছি মেম্বার, উনি নিজে সাক্ষী দিচ্ছে আর বাইরের কোনো সাক্ষী টেকি লাগে না, প্রমাণ লাগে না। মেম্বার সাহেব নিজে সাক্ষী দেওয়ার পরে সেখানে গেছি, দেওয়ার পরে চেয়ারম্যান সাহেবের এগুলো বলছি, চেয়ারম্যান সাহেব কইছি একটা দরখাস্ত লেখো। দরখাস্ত দিয়েছি, দরখাস্ত দেওয়ার পরে চেয়ারম্যান 1 সপ্তাহ পরে আমারে আসতে বলছে, ওনাকেও 1 সপ্তাহ পরে আসতে বলছে। আসার পরে বৈঠকে বসে তখন দোনো পক্ষে সাক্ষী প্রমাণে যা সিদ্ধান্ত নিছে, সিদ্ধান্ত দেওয়ার পরে টাকাটা আমার 2 কিস্তি করে দেবার কথা ছিল। 2 কিস্তি করে দেওয়ার পরে সে প্রথম কিস্তিতে টাকা যত টাকা দিবার কথা দিতে পারে না, দিছে 25,000 টাকা। হিয়ার পরে ধরো আর একটু ভাড়াই দিছে, ভাড়াই দেওয়ার পরে সে টাকা আবার হিরি দিতে নয়, এর মধ্যে যত তারিখ দিতে দিবার কথা তাও দেয় না, দেয় না। আর আবার হিরি চেয়ারম্যান সাহেব ওনাকে সৈয়দ বা দোয়াদার দিয়ে ডাকাই আনি আমার ওই আবার বৈঠকে বসে পরে আমি টাকাটা আবার পাইছি এবং সবাই সহযোগিতা করছে। চেয়ারম্যান সাহেব বহুত চেষ্টা করছে আর টাকাটা লই দিছে সবাই মিলে, মেম্বার এবং দোয়াদার চেয়ারম্যান সবাই আমাকে করছে। গ্রাম্য আদালত থেকে আমি এই সেবাটা পাইছি এবং তাকে ধন্যবাদ। ধন্যবাদ নমিতা রানী। আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাচ্ছি, গ্রাম আদালত বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াটা কতটুকু নিরাপদ এবং নিরপেক্ষ ছিল? আপনি সঠিক বিচার পাইছেন? আমি সেইখানে আছি যে আমি সঠিক বিচার পাইছি এবং সেইখানে আমার নিরাপত্তা ছিল, কেউ আমার টাকা 1 টাকা চাইতে পারে না, নেও না, বিনা ইয়েতে আমি আমার টাকাটা লইয়ে দিছি, তারা আমার সহযোগিতা করছে। জি ধন্যবাদ নমিতা রানী দাস আপনাকে। সম্মানিত আলোচক, আমরা আবারও ফিরে যাচ্ছি। আমাদের মোহাম্মদ আশরাফ উদ্দিন উপস্থিত, উপজেলা সমন্বয়কারী, গ্রাম আদালত প্রকল্প। আপনার কাছে আমাদের অনেকগুলো SMS এসেছে, তার মধ্যে SMS করেছেন হালিমিয়া মনপুরা থেকে। তিনি জানতে চেয়েছেন দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা কি,
এ বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ শ্রোতাকে যিনি প্রশ্ন করেছেন। দেওয়ানি মামলা বলতে আমরা বুঝি হচ্ছে যে কোনো চুক্তি, রসিদ বা অন্য কোনো দলিল মূল্যে প্রাপ্য টাকা আদায়ের জন্য জি মামলা। তারপর হচ্ছে কোনো অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা এর মূল্য আদায় করা। জি তারপর হচ্ছে স্থাবর সম্পত্তি যদি বেদখল হয়ে যায়, এটা 1 বছরের মধ্যে হচ্ছে পুনরুদ্ধারের জন্য যে মামলা। তারপরে হচ্ছে কোনো অস্থাবর সম্পত্তি যদি জবরদখল বা ক্ষতি করার জন্য ক্ষতি আদায়ের জন্য মামলা। জি তারপরে হচ্ছে গবাদি পশু অনধিকার প্রবেশ। জি আমাদের গ্রামে আমরা দেখছি যে অনেক সময় অনেকের খাতে ফসল করে, সেখানে গরু ঢুকে গবাদি যায়, গরু ফসল ছাগল খেয়ে নষ্ট এ করে। ধরনের হলে পরে জি ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা। কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি, যাতে যে আমাদের গ্রামে অনেকে কৃষিকাজ করে বা জি অনেকে ডে লেবার দিচ্ছে, তাদের যে মজুরি অনেক সময় অনেকে দেয় না, দেয় না। সেক্ষেত্রে হচ্ছে সেই সমস্ত যে ইয়েগুলো আছে মামলা, এটাও দেওয়ানি মামলা। জি পাশাপাশি হচ্ছে কোনো স্ত্রী কর্তৃক তার বকেয়া যে ভরণ পোষণ আদায়, এটার জন্য মামলা। এটা আগে ছিল না, এটা 2024 সালে সংসদে পাশ হওয়ার পর এটা নতুন করে আইন হয়েছে। জি এবং এই ক্ষেত্রে আমরা অনেকগুলো উদাহরণ আছে যে মোটামুটি হাতিয়াতে, চরেশ্বরে, চরকিংয়ে এরকম ভরণ পোষণের অনেকগুলো মামলা আদায় করে দেওয়া হয়েছে। এই ধরনের মামলা আপনি গ্রাম আদালতে করতে পারবেন। জি আর এখানে উল্লেখযোগ্য যে উত্তর সকল ক্ষেত্রেই দাবিকৃত অর্থের পরিমাণ বা অস্থাবর সম্পত্তির মূল্য অথবা অপরাধ সংশ্লিষ্ট স্থাবর যে সম্পত্তি আছে এটার মূল্য অথবা বকেয়া ভরণ পোষণের পরিমাণ, এটা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত, এর অধিক হলে হবে না। এই 3 লক্ষ টাকা মূল্যের এই ধরনের যে বিষয়গুলো আছে সে নিয়ে হচ্ছে এগুলিকে দেওয়ানি মামলা বলে বা দেওয়ানি সংক্রান্ত মামলা। ধন্যবাদ সম্মানিত আলোচক। আমাদের যে শ্রোতা বা দর্শক আমাদেরকে SMS করেছেন হালিমা মনপুরা থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে SMS করার জন্য। ফৌজদারি সংক্রান্ত যে সমস্ত মামলা বলতে আমরা বুঝাইবে আমাদের আদালতে এগুলি বিচার হয়, সেটা হচ্ছে কাউকে যদি স্বেচ্ছায় আঘাত করে, জি এই ধরনের, এটা হচ্ছে ফৌজদারি মামলা। কারো ক্ষতি সাধন করে, এটা হচ্ছে ফৌজদারি মামলা। ফৌজদারি মামলা। চুরি হলে পরে সেটা হচ্ছে ফৌজদারি মামলা। জি তারপরে হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ, আমরা বলি যে কোনো একটা গৃহে বলে বা অন্য কোনো জায়গায় অনধিকার বলতে আমরা জোর করি জোর এরকম করে প্রবেশ কিছু করা, করাকে বোঝানো প্রবেশ হচ্ছে। করা। বেআইনিভাবে কোনো সমাবেশে যোগদান করা, এরকম হলে পরে সেটাও ফৌজদারি। ফৌজদারি মামলা। তারপর হচ্ছে দাঙ্গা, তারপরে হচ্ছে আমি বলছিলাম যে কলহ বা মারামারি, এগুলো হচ্ছে ফৌজদারি। তারপরে হচ্ছে অন্যায়ভাবে কাউকে আটক করা। তারপরে আছে কোনো মাতাল ব্যক্তির প্রকাশ্যে যদি সে খুব অসাধারণ করে, এরকম কোনো এগুলো ফৌজদারি। তারপরে হচ্ছে আপনার বাসগৃহ বা বাড়িতে যে চুরি হয় না, চুরি সংক্রান্ত এগুলোই হচ্ছে ফৌজদারি। তারপরে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করার জন্য, এটাও মানে প্রতারণা আমরা বলি, এটা হচ্ছে ফৌজদারি সংক্রান্ত মামলা। তারপরে আছে আপনার এই প্রতারণা বা অসাধুভাবে সম্পত্তি অর্পণ করতে প্রবৃত্ত করা, মানে কাউকে, যে এরকম ঘটনা, এগুলো হচ্ছে যে ফৌজদারি মামলা। জি ধন্যবাদ সম্মানিত আলোচক। আমরা আরও একটি SMS শিমুলী পৌরসভা থেকে, তিনি জানতে চেয়েছেন হাতিদ্বীপে কয়টি ইউনিয়নে গ্রাম আদালত বসে? ধন্যবাদ শিউলি আপাকে, শিমুলি পৌরসভা। আপাকে। যে আসলে হাতিয়াতে হচ্ছে 11টা ইউনিয়ন পরিষদ আছে। জি এই 11টা ইউনিয়ন পরিষদে আমাদের গ্রাম আদালত কার্যক্রম আছে। জি ধন্যবাদ সম্মানিত শ্রোতা এবং দর্শক। শিমুলী, আপনি আপনার উত্তর পেয়েছেন, আমাদেরকে SMS করার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একটি প্রশ্ন রবিউল বুড়িচর থেকে, তিনি জানতে চেয়েছেন গ্রাম আদালতে মামলা করতে কার সাথে যোগাযোগ করতে হবে? রবিউল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জি গ্রাম আদালতে মামলা করতে হলে পরে আপনি প্রথমে যেই পরিষদে বা যে ইউনিয়নে আপনার ঘটনাটা ঘটে, সেই ইউনিয়ন পরিষদে এসে যে প্রশাসনিক কর্মকর্তা আছে, আগে যাদেরকে সেক্রেটারি বলতো, তাদের কাছে আসবেন। এসে ওখানে আপনি একটা দরখাস্ত আছে গ্রাম আদালতের, একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটে আপনাকে উনি পরামর্শ দিবে এবং ওই পরামর্শ অনুযায়ী আপনি ওখানে
মামলা দায়ের করতে হবেন। সেজন্য আপনাকে অবশ্যই ওই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কাছে প্রথমে যেতে হবে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন। আপনার কাছে এবারে আমাদের জানার হচ্ছে কোন ধরনের মামলার ক্ষেত্রে গ্রাম আদালত কার্যকর? আমরা দেখেছি যে এই গ্রাম আদালতে বেশিরভাগই হচ্ছে আপনার ফৌজদারি মামলা আসে, যেমন চুরি, দাঙ্গা, প্রতারণা, কলহ, তারপরে হচ্ছে বা মারামারি, এই মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, জি তারপরে হচ্ছে একজনকে ভয়ভীতি দেখানো, তারপরে হুমকি দেয়া, জি কোনো নারীকে অপমান অপদস্থ করে তার বিরুদ্ধে কথা বলা, তারপর অঙ্গভঙ্গি করা, এরকম ওই অশোভন ছবি বা বস্তু প্রদর্শন করা, এই সমস্ত মামলাগুলো, এগুলো ফৌজদারি সংক্রান্ত মামলা। এই সমস্ত মামলাগুলি বেশি আমরা দেখতেছি গ্রাম আদালতে কার্যকর। এছাড়াও যদি আমরা দেওয়ানি সংক্রান্ত বলি, যেমন পাওনা টাকা আদায়, তারপরে আছে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, তারপরে হচ্ছে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা এর মূল্য আদায় সংক্রান্ত, গবাদি পশু অন্যের খেতে মানে অনধিকার প্রবেশ করলো, এর জন্য ক্ষতিপূরণ মামলা হয়েছে। তারপরে আছে কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য যে সমস্ত মজুরি বা ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা হয়। তারপরে স্ত্রী কর্তৃক হচ্ছে বকেয়া ভরণ পোষণ আদায়ের জন্য মামলা, ইত্যাদি মামলাগুলো বেশি হচ্ছে ইউনিয়ন পরিষদে আসে এবং এগুলি সবসাথে বেশি নিষ্পত্তি হচ্ছে। এটাই আমরা মনে করতেছি যে এটা কার্যকর। এছাড়াও নারী দিবসের প্রেক্ষাপটে এটি নারীর জন্য সহজলভ্য ও দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে ফিরে আসব। আপনারা দেখছেন গ্রাম আদালতের বিশেষ টকশো অনুষ্ঠান। প্রিয় দর্শক, আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বে নারীদের কৃতিত্বকে সম্মান করে এবং জেন্ডার বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়ায়। এই দিনে আমাদের সমাজে নারীদের কৃতিত্ব উদযাপন করার উপায়গুলো নিয়ে সকলের চিন্তা করা উচিত। নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মধ্যে সচেতনতার প্রসার ঘটানো এবং সমাজের সকল অংশ থেকে জেন্ডার পক্ষপাত দূর করা গুরুত্বপূর্ণ। আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার নিশ্চিত করতে হলে প্রত্যেকেরই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে। সুন্দর একটি সমাজ বা রাষ্ট্র পেতে হলে নারীর ক্ষমতায়ন আবশ্যক। তার জন্য আমাদেরকে ব্যাপক প্রচারণা চালাতে হবে এবং গ্রাম আদালতে নারীদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের ভূমিকা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে জনপ্রতিনিধিদের, বিশেষ করে নারী জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রিয় দর্শক, আমাদের সাথে ফোনে যুক্ত থাকা সম্মানিত আলোচক, তিনি হচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, উপজেলা সমাজসেবা অফিসার, হাতিয়া, নোয়াখালী। সম্মানিত আলোচক, আপনার কাছে আমরা আবারও ফিরে এসেছি। আপনার কাছে আরও একটি বিষয় জানার ছিল, সেটি হচ্ছে যে গ্রাম আদালত আইনে নারীর স্বার্থ সংশ্লিষ্ট কি? হ্যাঁ, অবশ্যই নারী স্বার্থ সংশ্লিষ্ট। নারীদের কোন বিরোধের ক্ষেত্রে নারী আবেদনকারী বা প্রতিবাদী হলে, কোন বিরোধের ক্ষেত্রে যদি নারী আবেদনকারী হয় বা প্রতিবাদী হয়, গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে নারী সদস্য মনোনয়ন বা কমিটিতে রাখা বাধ্যতামূলক। একটা গ্রাম আদালতে নারীদের অংশগ্রহণের মাধ্যমে নারীদের এখানে কমিটিতে নারীদের বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে। আইনে বলা আছে যে কোন নারী যদি আবেদনকারী হয় বা কোন নির্যাতিত নারী আবেদন করে বা কোন প্রতিবাদী নারী কোন বিষয় প্রতিবাদ, তাহলে এই ক্ষেত্রে যে বিচারক আদালত হবে, ওই যে আদালত একটা নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আইনে তাদেরকে ওই স্বীকৃতি দেওয়া আছে যে তারা ওখানে একজন নারী থাকা বাধ্যতামূলক। নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে গ্রাম্য আদালত আইন 2006 এবং আদালত বিধিমালা 2016-তে স্পষ্ট বিধান আছে যে একজন নারী যখন তার ভরণ পোষণ ভোটবোস আদায়ের ক্ষেত্রে গ্রাম্য আদালতে মামলা করতে পারে এবং কোন নারী অপমানের উদ্দেশ্যে, কোন নারীকে যদি অপমানের উদ্দেশ্যে কোন কাজ করা বা বাজে কথা বলা, বাজে শব্দ করা, খারাপ কথা বলা, খারাপ অঙ্গভঙ্গি করা এবং অশোভন ছবি প্রদর্শন করা হলে গ্রাম্য আদালত এর বিরুদ্ধে অর্থদণ্ড দিতে পারে। আবার এদিকে এই সকল মামলা নিষ্পত্তির ক্ষেত্রে যদি নারীরা মনে করে যে এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে
পুরুষ এবং নারী উভয়কেই তারা আসলে বেছে নিতে পারে। তাদের যেতে সুবিধা, যদি তারা মনে করে যে আমার এই বিচারটার জন্য পুরুষের চেয়ে একজন নারী থাকবে এবং আরেকজন পুরুষও থাকবে, তারা এটাও বেছে নিতে পারবে, কোনো সমস্যা, তাদের অধিকার আছে এবং এটাতে আইনেই তাদেরকে এই ক্ষমতা দেওয়া আছে। যদি কোনো পর্দানশীল নারী, আমাদের এই সমাজে পর্দানশীল নারী, কোনো বৃদ্ধ নারী, কোনো প্রতিবন্ধী নারী যদি কোনো কারণে বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যদি সে এই গ্রাম্য আদালতে হাজির হইতে না পারে, তাহলে এই আইনের ক্ষেত্রে তার একজন প্রতিনিধির মাধ্যমে এই মামলা পরিচালনা করার জন্য সে একটা প্রতিনিধি নিয়োগ করতে পারবে। ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি যথাযথ উত্তর দিয়েছেন। সম্মানিত আলোচক, আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্ন জানার ছিল, সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত কেন প্রয়োজন, এ বিষয়ে যদি বলেন। সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম্য আদালত এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্ব বহন করে। গ্রাম্য আদালত মূলত গ্রামের সাধারণ দরিদ্র অসহায় সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা পয়সা কড়ি কম, অত্যন্ত নিম্ন আয়ে যারা বসবাস করে, তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য, ন্যায্য অধিকার পাওয়ার জন্য, তাদের 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 অসহায়ত্বে তাদের যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য তারা যে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে, নির্যাতিত পাওয়ার জন্য ন্যায্যভাবে বাস্তবায়ন করতে ভূমিকা রাখে। এই গ্রাম্য আদালতে যদি যায়, তাহলে এটার মূল একটা বাস্তবায়ন করার একটা সুযোগ পায়। মূলত গ্রাম্য আদালতে নারী ও দুর্বল জনগোষ্ঠীর ন্যায় বিচার নিশ্চিত। এই গ্রাম্য আদালতটা এই কম খরচে, অত্যন্ত কম সময়ের মধ্যে এই তাদের বিচারটা পাওয়ার একটা নিশ্চয়তা বহন করে এই গ্রাম্য আদালত। নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, বৈষম্য দূর করা, গ্রামের সামাজিক শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গ্রাম্য আদালত। তাই বলে এই গ্রাম্য আদালত সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক হওয়া একান্ত প্রয়োজন। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি অনেক গুরুত্বপূর্ণ সময় রেডিও সাগরদ্বীপকে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এবারে ফিরে যাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকা মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা সমন্বয়কারী। আপনার কাছে আমাদের জানার হচ্ছে, গ্রাম আদালত পরিচালনায় সংবেদনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি নিশ্চিত করতে কি করণীয় রয়েছে? ধন্যবাদ ফাপিয়া আপাকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। গ্রাম আদালত পরিচালনায় যদি সংবেদনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি নিশ্চিত করতে হয়, তাহলে নারী, পুরুষ ও আর্থসামাজিক ব্যতিরেকে গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপ ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন করা, গ্রাম আদালতে যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা আছে তাদের সেবা প্রাপ্তির জন্য ইউনিয়ন পরিষদে তাদের প্রবেশ গম্যতা নিশ্চিত করা, তারপরে হচ্ছে গ্রাম আদালতে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রাপ্তির জন্য ইউনিয়ন পরিষদে তাদের প্রবেশ অধিকার নিশ্চিত করা, গ্রাম আদালতে সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিজড়া, দলিত ও অন্যান্য যে সমস্ত প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা স্বাচ্ছন্দ্যময়, সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ একটা পরিবেশ তৈরি করা, অনুকূল পরিবেশ তৈরি করা। তারপরে হচ্ছে যে গ্রাম আদালত নারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে ইউনিয়ন পরিষদে পৃথক বসার ব্যবস্থা করা, যে এখানে একটা সহনীয় পরিবেশ তৈরি করতে হবে যেন নারীরা এসে সহজভাবে বসতে পারে, সহজভাবে এসে টয়লেট ব্যবহার করতে পারে, নিরাপদ যার জন্য খাবার পানির ব্যবস্থা করা। তারপরে হচ্ছে যে দুগ্ধদানকারী মাদের জন্য যেন বাচ্চাকে সে সহজে ব্রেস্ট ফিডিং করতে পারে, সেজন্য তার ওই জায়গাটা নিশ্চিত করা। তারপর আছে গ্রাম আদালত জন্য ওই যে নারী আছে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের অন্যান্য যে সমস্ত ইউপি সদস্য আছেন, চেয়ারম্যান আছেন বা এই সেবার সাথে যারাই সংযুক্ত সংশ্লিষ্ট, একটা গ্রাম পুলিশ থেকে শুরু করে যারা ইউপি বোর্ডে আছে, প্রত্যেকে হচ্ছে একটা সহনশীল সুন্দর আচরণ করা, যেন এখানে একটা অনুকূল পরিবেশ তৈরি হতে পারে এবং এখানে সবসময় যেন নারীরা তার বিচার প্রার্থীর জন্য আসলে পরে এটাকে নিরাপদ এবং
মানে বাসযোগ্য আবাস মনে করে এখান থেকে সেবা নিতে পারে। তাহলে এরকম যদি পরিবেশ করা যায়, তাহলে আমরা যেটা কথা বলছি সংবেদনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক যে পদ্ধতি, এটা অবশ্যই নিশ্চিত হবে। এছাড়াও গ্রাম আদালতের যে নারী প্যানেল সদস্যরা আছে, তাদের যে মতামত বা তাদেরকে কথা বলার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। তাহলে যে সমস্ত নারীরা বিচারিক প্যানেলে অংশগ্রহণ করবে, তারা এখানে মতামত দিতে পারবে এবং সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটায় সেটার মূল্যায়ন বাড়বে। ফলে এটা কার্যকরীভাবে ওই যে আমরা যে প্রত্যাশা নিয়ে কাজ করছি সেটা বাস্তবায়ন হবে। এই জন্য একটা অনুকূল পরিবেশ ইউনিয়ন পরিষদে অবশ্যই তৈরি করা বা নিশ্চিত করা। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাকে আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। প্রিয় দর্শক, নারীর অধিকার সুরক্ষায় গ্রাম আদালতের ভূমিকা, প্রয়োজনীয়তা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়সমূহ নিয়ে কথা বলেছেন আমাদের সম্মানিত অতিথিগণ। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা নারী দিবস উদযাপন গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। নারীরা এই দিনে নিজেদের অবস্থান বাস্তবতাকে বিশ্লেষণের মধ্য দিয়ে আগামীর কর্মপদ্ধতি নির্ধারণের উদ্যোগ গ্রহণ করতে পারে। নারীর অধিকার সুরক্ষা তথা নারীর ক্ষমতায়ন ও যথাযথ অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকল ধরনের বিভেদ, বাধা, বৈষম্য, শোষণ, বঞ্চনা, নির্যাতন ও সহিংসতা শূন্যের কোঠায় নেমে আসুক, এ প্রত্যাশা আমাদের সকলের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এবং শ্রোতা যারা শুনছিলেন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM থেকে সম্প্রচারিত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস 2026 শীর্ষক ফোন ইন লাইভ আলোচনা অনুষ্ঠান গ্রাম আদালত, নারীর অধিকার ও সুরক্ষা। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP সহযোগিতায় ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCR এর ব্যবস্থাপনায়। আপনাদের সাথে ছিলাম আমি পাপিয়া সুলতানা। এখনকার মতো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায়।